ট্রেনিং দেওয়ার পর একটু 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 করে আমার দেখা গেল যে আমার পরিবর্তন আসলো। দেখছি যে এখানে তো আগে ছিল জঙ্গল, তারপরে আমি যে ট্রেনিংগুলো পাওয়ার সাথে সাথে দেখতেছি এগুলো তো সোনা। ঠিক আছে, এই বাগানটা খুব বেশি জমি লাগে না, 1 শতক জায়গা বা 1.5 শতক জায়গা। আমাদের পেছনে যে একটা বাগান দেখতে পাচ্ছি আমরা, এরকম একটা জায়গাতে ছোট একটি বাগান করবে এই পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। তাকে যেন বাইরে থেকে অনেক দূরে কষ্ট করে যে সবজি কিনে আনতে না হয়, তার বাড়ির পাশে এই বাগানটা থাকবে, এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হবে। এবং এটা আমরা চেষ্টা করছি এরকম কিছু প্রদর্শনী আকারে দেওয়ার পরেও অন্যান্য সকল কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে যে আপনারাও এই মডেল অনুসরণ করে এভাবে কিছু বাগান করবেন। এবং কৃষকরা এটা করছে। এখন পাহাড়ে কিন্তু প্রতিটা বাড়িতেই আমরা গেলে দেখতে পাই যে তার বাড়ির পাশে একটু বাগান আছে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, বলা যায় প্রায় 3 দশক আগে আমাদের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়েও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আগে এখানে জুম চাষের মাধ্যমে সনাতন পদ্ধতিতে মাত্র কয়েকটি ফলব ফসলই চাষাবাদ হতো। এখন বাণিজ্যিকভাবেই এখানে ফলব ফসলের প্রকল্প গড়ে উঠছে। এই পাহাড়ে বদলে যাওয়া কৃষি নেই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই লেক বেষ্টিত একটি এলাকা সাপছড়ি ইউনিয়নের দীঘলিপা। কয়েক বছর আগেও এখানটা ছিল জঙ্গলে ভরা। এখন সারা বছরই চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, ফল ও ফসল। কথা হচ্ছিল সেখানকার একজন কৃষক জগদীশ চাকমার সঙ্গে। একসময় দুবেলা খাবার জোগাড়ই কঠিন ছিল, এখন চাষাবাদে স্বাবলম্বী। যখন হইল ধরেন আমার লাউ চাষের একটা মেয়াদকাল আছে, আমি লাউ বলতে আমি শাক বিক্রি করব। 300 বোনা কাটলাম, ঠিক আছে। 300 বোনা কাটলে আমাদের 40 টাকা আর 3-12,000 টাকা এসে গেল। তার একদিকে ওই বড়ই যেগুলো আমি বপন করলাম, একদিকে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল। দেখবেন যে শাক মাত্র 3 মাসের মধ্যে উদাও হয়ে যাবে। এই যে চাষাবাদের কি পরিবর্তন আসলো, মানে আপনার ছোটবেলাটা চাষাবাদ কেমন ছিল, এরপরে পরিবর্তনটা কি হলো? আমাদের ছোটোবেলায় কথা বলি, আমাদের ছোটোবেলায় এ ধরনের কোনো চাষাবাদ ছিল না, ঠিক আছে। এই দেখছেন যে কর্ণফুলী নদী, কর্ণফুলীতে এখানে সবচেয়ে চাষবাস হইতো কোনটা, মাছ মায়েরা জাল নেট দিয়ে মাছ ধরা হয়তো। এগুলো সময় খালে হয়তো জায়গাগুলো অকেজো হয়ে পড়ে রইল। হ্যাঁ, ঠিক আছে। আমি বহুত যাবত ধরে আমার কিন্তু এই ছিল আমি একটা বা ব্যবসা বাণিজ্য না কইরা আমি একটা খেতে জড়িত হব। হ্যাঁ, ঠিক আছে। আমার কিন্তু সেই মনটা কিন্তু ওখানে পড়ে রইল। ট্রেনিং দেওয়ার পর একটু 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 করে আমার দেখা গেল যে আমার পরিবর্তন আসলো। দেখছি যে এখানে তো আগে ছিল জঙ্গল, তারপরে আমি যে ট্রেনিংগুলো পাওয়ার সাথে সাথে দেখতেছি এগুলো তো সোনা। ঠিক আছে, এই যে আমি লাউ লাগাইলাম, ঠিক আছে। লাউ ক্ষেত করলাম যে এখানে প্রায় 300-350 গাড়া মতো আছে, মাদা আছে। এক মাদাতে আমি 500 করে ধরে নেব, ঠিক আছে। 500 টাকার উপরে আমি ধরে নেব। তারপরে বোঝা গেল কোনটা এক ক্ষেতে 2 ফসল। আগে তো আমরা জানি না, এই যে সরকারিভাবে ট্রেনিং, এনজিওর ভাবে হয়তো কৃষির ট্রেনিং পাই আমি কিন্তু লাভবান। আর অন্যরা হোক বা না হোক, আমি এখন যারা বুঝে না আমাকে দেখার জন্য অনেক লোক এখানে আছে, ঠিক আছে। উনিও একজন চাষি, ও আমার মাছি লাগে। উনি অনেক ক্ষেত করে কিন্তু লাভবান হইতে পারে না। তো বললো এই আমাকে একটু শিখাই দেন। তাও মুখস্থ করলে তো হবে না। ও বলে ওরা তো কৃষির যারা অফিসার আছে ওরা তো খাতা কলমে, যারা মাঠে এসে যদি ফেলতে এসে যদি
একেবারে হাতে ধরে শিখাই দেয়, আশা করি মিস্টেক হবে না। কত বছর ধরে চাষ হচ্ছে এই প্রায় এটা 5-7 বছর, কিন্তু 5-7 বছর হলেও কি হবে, এই ধরনের আমি ট্রেনিং পাই নাই, তারপরে এই ধরনের আমার ব্রেনে খাতি না। যখন ট্রেনিং পাইলাম বহু বা আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে কেমন? মোটামুটি অনেক দ্বিগুণ 3 গুণ। শুধু জগদীশ চাকমা নন, আধুনিক প্রযুক্তির চাষাবাদে অনেক কৃষকেরই ভাগ্যের উন্নয়ন ঘটেছে। এই পরিবর্তন পার্বত্য 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে। ঐতিহ্যবাহী জুম চাষের পরিবর্তে এখন আধুনিক কৃষি পদ্ধতির প্রসার ঘটেছে। উচ্চ মূল্যের ফল ও মশলার মতো উচ্চ মূল্যের ফসল চাষ হচ্ছে সেখানে। এতে পাহাড়ের অর্থনীতিতে যেমন ইতিবাচক প্রভাব পড়েছে এবং স্থানীয়দের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। আমরা এখন বড়ই, ড্রাগন ফল, তারপর আদা চাষ, রামবুতান এরকম চাষ করছি আর কি। এখানে বর্তমানে আগে তো ছিল শুধু আম, কাঁঠাল এগুলি ছিল, এখন তো বর্তমানে তো অনেক আমরা চাষ করতেছি। যেমন এখানে ড্রাগন ফল আছে, আম, লিচু, তারপরে রামবুতান, এখানে আদা আছে, আমরা অনেক ধরনের মানে চাষ করতেছি এখন বর্তমানে। এগুলো আপনারা জানছেন, শিখছেন কিভাবে? এখানে এগুলো আমরা শিখছি, এখানে ইউটিউব থেকে দেখছি। তাছাড়া আমাদের এখানে রাঙামাটি ওই কৃষি থেকে ট্রেনিং দেওয়া হয়, ওখানে ট্রেনিংয়ে গেলে এগুলি বলে এভাবে করবেন, ওইগুলি দেখে ওরা যেভাবে বলে, যেগুলি পারি না তারপরে ওদেরকে মোবাইল ফোনে কল করে জিজ্ঞেস করে কীভাবে করব, ওনারা যা বলে যেভাবে বলে আমরা ওইভাবে করি। আগের চাইতে এখন অর্থনৈতিক অবস্থা খুব ভালো। ধান চাষ এখনো করে, আগে কিন্তু গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করতো, কিন্তু এখন করে মেশিন দিয়ে চাষ করে। আগে খুব কষ্ট করতো। এখন নতুন ফল চাষ আছে, আম চাষ, কাঁঠাল চাষ, আনারসের চাষ, লিচু চাষ, ড্রাগনের চাষ। ওনারা বীজ দিছে, সার দিছে, নেট দিছে। আর আমার এখানে পারিবারিক পুষ্টিবানে কলমি শাক, তারপর ঢেঁড়স, বেগুন, লাল শাক, মরিচ। জুম চাষ তো করি, এটা মূৰত কৰি দিয়া আছে। জুমত বেগুন, ঢেঁড়স এনে জুমত দি দিয়া। আচ্ছা, জুমে কি সবসময় চাষ করা যায়? করা যায় তো, সময় বেগ কানি করা যায় জুম। মানে আগে যেদিনা মানে আর আগে গচ্ছি বালকখানি আগে চিনিত থন ভাত যাবতীয় ইয়ে ভাড়া দিয়া আমিলি বেগুন, মরিচ। পাহাড়ি অঞ্চলে বর্তমানে রামবুটান, বিদেশি বিভিন্ন জাতের আম, স্ট্রবেরি, কাজু বাদাম, খেজুর এবং মাশরুমের মতো বিভিন্ন ধরনের ফল ও ফসলের চাষাবাদ হচ্ছে। নানেশ্বরের রামবুটান একটা বাগান আছে, এই যে বলে যে বিচিত্র, তুমি তো দেখো, এই যে তোমার যে পরিত্যক্ত জায়গা আছে, তুমি রামবুটান চাষ করে দেখো কীভাবে মানে পরীক্ষামূলকভাবে আর কি। আমরা শুরু করছি যে এই যে 300 কলম দিয়ে শুরু করেছি, এখন দেখি যে প্রায় সব গাছে প্রায় ফলন আসছে। ফলনটা ওই যে দুই টাইমে আসে, এক টাইমে হলেও আপনার এই যে লাল এই ফাঁকা পেকে যায়, আবার এই যে অনেকগুলো আসে যে এই যে এখনো এই যে একই গাছে এদিকে পেকে গেছে, হ্যাঁ, আবার এইদিকে আসছে। বিশেষ করে কফি এবং কাজু বাদাম পাহাড়ের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষকরা প্রথমে এই কফি চাষ নতুন,
তেমন কোনো আগ্রহ ছিল না বলে আমরা প্রথমে আমাদের কৃষকদের সাথে কথা বলে এদেরকে আমাদের কথা বললাম অভিজ্ঞতার কথা বললাম। পরে কৃষকরা রাজি হওয়ার পর আমরা এই কপি চাষ শুরু করলাম আর কি। তো পরে দেখলাম যে কপি চাষ করার পর 1 বছর 2 বছর পর দেখলাম যে প্রচুর ভালো ফলন মানে আশা করা যাচ্ছে। সমতলের মতো পাহাড়েও পারিবারিক পুষ্টি বাগান জনপ্রিয় করার চেষ্টা চলছে। সরকারের চেষ্টা পাহাড়ের অনাবাদি যে জমিগুলো রয়েছে সেগুলোকে আবাদের আওতায় নিয়ে আসা এবং যেই জায়গাগুলোতে এক ফসল হতো সেখানে একাধিক ফসল করা, এবং সেক্ষেত্রে সরকারি পর্যায়ে কিন্তু নানা ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই রাঙামাটির উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভিনের সঙ্গে। শাহনাজ পারভিন, আপনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিলেন বিভিন্ন বিষয়। আমরা একটু জানতে চাই যে এই যে পরিবর্তনটা হয়েছে পাহাড়ের চাষাবাদের ক্ষেত্রে, এই পরিবর্তনটা আপনার কাছ থেকে যদি জানতে চাই কিভাবে সূচিত হলো? আচ্ছা, ধন্যবাদ। পাহাড়ে আসলে এক সময়ে জুম চাষটা অনেক বেশি প্রচলিত ছিল। পাহাড়ি যে কৃষকরা তারা ঘুরে ঘুরে বিভিন্ন পাহাড়ে যে জুম চাষ করত। তো এই জুম চাষের মাধ্যমে আমরা যখন দেখতে পেলাম যে কৃষকরা জুম চাষ বেশি করছে এবং এতে করে পাহাড়ের উন্নয়ন হচ্ছিল না, বরং ক্ষতির দিকে যাচ্ছিল। কারণ বেশি বেশি জুম চাষ করাতে জমির উর্বরতা কমে যাচ্ছিল, এতে করে বর্ষাকালে পাহাড় ধস এগুলোর প্রবণতা বেড়ে যাচ্ছে। এই কারণেই আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে এবং কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণ, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান। তো এখন কৃষকরা নিজেরাও অনেক সচেতন, তারাও এখন শুধুমাত্র জুম চাষের উপর নির্ভরশীল নয়, তারাও এখন আমাদের পরামর্শ মোতাবেক কাজ করে কৃষিকাজে অনেক লাভবান হচ্ছে। এখন শুধুমাত্র জীবিকা নির্বাহ নয়, তারা এখন কিন্তু নিজের ভাগ্য উন্নয়নেও কৃষিকাজটা করছে। তো আমাদের পাহাড়ে এখন যেটা এক ফসলি জমির বিষয়টা বলবো, যে এক ফসলি জমিটা সবচাইতে বেশি। এখানে কিন্তু মাঠ ফসলগুলো খুব বেশি হয় না, মাঠ ফসলের জন্য এতটা জমিও আমরা পাই না, যেহেতু উঁচু নিচু বা বন্ধুরতা আছে। তো এই এক ফসলি জমির মধ্যেই কৃষক যেটাতে লাভ করতে পারবে এই ধরনের কাজগুলো আমরা করার চেষ্টা করছি আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এরকমই কিছু কাজের মধ্যে আছে আমাদের বিভিন্ন ধরনের ফল বাগানের উপরে কিছু প্রকল্প আছে, এগুলো থেকে আমরা বিভিন্ন ফল বাগান দিচ্ছি। যেমন কাজু, কফি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এরপরে রামবুটান বাগান, ড্রাগন বাগান, তারপরে আম বাগান, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের বাগানের মাধ্যমেও কিন্তু আমরা জমিগুলোকে ব্যবহার করতে পারছি। আর আরেকটা ভালো কাজ হচ্ছে, আমাদের আরেকটি প্রকল্প আছে অনাবাদি পতিত জমিতে বসতবাড়ির আঙিনায় সবজি পুষ্টি বাগান স্থাপন। তো এই প্রকল্পের আন্ডারে আমরা কিছু বাগান দিচ্ছি কৃষকদেরকে। এই বাগানটা খুব বেশি জমি লাগে না, 1 শতক জায়গা বা 1.5 শতক জায়গা, আমাদের পেছনে যে একটা বাগান দেখতে পাচ্ছি আমরা, এরকম একটা জায়গাতে ছোট একটি বাগান করবে এই পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। তাকে যেন বাইরে থেকে অনেক দূরে কষ্ট করে যে সবজি কিনে আনতে না হয়, তার বাড়ির পাশে এই বাগানটা থাকবে, এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হবে। এবং এটা আমরা চেষ্টা করছি এরকম কিছু প্রদর্শনী আকারে দেওয়ার পরেও অন্যান্য সকল কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে, যে আপনারাও এই মডেল অনুসরণ করে এভাবে কিছু বাগান করবেন। এবং কৃষকরা এটা করছে। এখন পাহাড়ে কিন্তু প্রতিটা বাড়িতেই আমরা গেলে দেখতে পাই যে তার বাড়ির পাশে একটু বাগান আছে, পাশাপাশি সে কিন্তু ফলের গাছও, তার যদি অনেক বড় জমি না থাকে, বড় ফলের বাগান করতে না পারলেও বাড়ির আশেপাশে সে ফলের বাগান লাগাচ্ছে। তো এভাবে কিন্তু কৃষকরা আর্থিকভাবেও অনেক লাভবান হচ্ছে। সার কীটনাশকের ব্যবহারটা সমতলে বেশি না পাহাড়ে বেশি? এটা আসলে সমতলেই বেশি। পাহাড়ের লোকজন কিন্তু এখনও কীটনাশক ব্যবহারটাকে এত বেশি প্রচলন করেনি। এই কারণে দেখবেন যে পাহাড়ের ফলের মিষ্টতাও যেমন আছে, পাহাড়ের ফলগুলোতে কিন্তু পোকামাকড়ের আক্রমণও পাওয়া যায়। তো তারপরেও আমরা চেষ্টা করি যে যতটা নিরাপদ থেকে স্প্রে করা যায়।
কারণ স্প্রে না করলে তো পোকামাকড়ের আক্রমণ কিছুটা হবেই। আমরা জৈব বালাইনাশকের উপরেও জোর দিচ্ছি, পাশাপাশি আমরা তাদেরকে পরামর্শ দেই যে এমন একটা সময়ে তাকে স্প্রে করতে হবে যেন এটা পরবর্তী হারভেস্ট করার পরে মানুষের জন্য ক্ষতিকরও না হয় এবং ওই কৃষকটা ক্ষতিগ্রস্তও না হয়, তার ফলগুলোর যেন ডিমান্ড মার্কেটেও অনেক বেশি থাকে। এভাবেই আমরা পরামর্শ দিয়ে কাজ করছি এবং কৃষক অনেক লাভবান হচ্ছে। যে পরিমাণ পোকামাকড় বা এই রোগবালাইয়ের আক্রমণ আগে ছিল এখন অনেক কমে আসছে। কৃষি কর্মকর্তারাও চেষ্টা করছেন সেগুন, ইউক্যালিপটাস গাছের পরিবর্তে উচ্চ মূল্যের ফল ও ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে। সাম্প্রতিক বছরগুলো চাষাবাদে বেশ পরিবর্তন এসেছে। তো এই পাহাড়ের যে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক যে অবস্থা, সেই জায়গায় আসলে কি আমরা ঠিক পথে আছি কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখেন যে আমাদের সৃষ্টির শুরু থেকেই আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছেই, চেঞ্জ হবেই, এবং এটা একটা সময়ের দাবি। এবং এই চেঞ্জটাকে কিভাবে আমরা দেখছি, কিভাবে করছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের এই পাহাড় অঞ্চলে যে পাহাড়ের যে জীববৈচিত্র্য বা যেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলছি বা ডাইভার্সিফিকেশন যেটাকে বলছি, সেটাকে আমরা কনসিডারেশন করে নিচ্ছি কিনা। তো আমাদের যে এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে আমাদের পরিকল্পিতভাবে নিতে হবে। দেখেন আমাদের এখানে 200-250 বছর আগে আমাদের পাহাড়ে কিন্তু সেগুন কাঠ ইন্ট্রোডিউস করা হলো, সেগুন গাছগুলো, যেটা আমাদের এই সিস্টেমের মধ্যে ছিল না, আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে ছিল না। তাহলে হলো কি যে দেখেন যে আমরা আবার অ্যাকাসিয়া বা আমরা ইউক্যালিপটাস এই গাছগুলোও কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। এবং আমার ধারণা মতে, আমার জানা মতে যে আমাদের এরকমের কোনো যে এইটা আমাদের যে বায়োডাইভার্সিটিতে কী ধরনের ইম্প্যাক্ট করবে, সেটা ধরনের আমরা কোনো ধরনের আলোচনা কিন্তু সেই ধরনের কোনো রিসার্চ হয়েছে ব্যাপক, এটা এই বিষয়ে আমার জানা নেই। এখন আমরা যদি দেখি যে যেটা প্রকৃতির জন্য খারাপ, আমরা যদি একটা উদাহরণ হিসেবে নিই যে একটা পাখি কিন্তু অ্যাকাসিয়া গাছ বা আমরা যদি বলি যে সেগুন গাছ বা ইউক্যালিপটাস গাছ বা শিশু গাছ, মেহগিনি গাছে, এগুলো পাখি বাসা বাঁধে না। কারণ আমাদের পাখি আমাদের এই দেশের উপযোগী যে গাছগুলো, সেই গাছগুলোতেই তারা থাকে এবং তারা জানে যে এই যে আমাদের পরিবেশ প্রকৃতি, সেই পরিবেশ প্রকৃতির মধ্যেই এই গাছগুলো উপকারী। আমরা যদি দেখেন যে আমাদের যে গাছগুলোর কথা বললাম, আমরা যে এলিয়েন স্পেসিসগুলো আমাদের আছে, সেই এলিয়েন স্পেসিস গাছগুলো আমরা যদি বলি, অ্যাকাসিয়ার কথাও বলি, এই পাতাগুলো কিন্তু সহজে ডিকম্পোজ হয় না। তো ডিকম্পোজ হলেই এটা একটা বায়োমাস হিসেবে মাটিতে যোগ হয় এবং যেটা মাটির স্বাস্থ্যকে রক্ষা করে। আমরা যেটা চেষ্টা করছি এখন আমাদের, সেটা হচ্ছে কি যে আমাদের যে দেশীয় প্রজাতিগুলো আছে বা যে দেশি গাছ আছে বা যেগুলো এখানে ইন্ট্রোডিউস করলে প্রকৃতির বা পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, সে ধরনের গাছগুলোই আমরা চেষ্টা করছি। এবং এতে হচ্ছে কি যে আমরা চিন্তা করছি যে এখন চেষ্টা করছি এক্সটেনশন করবার, যে বিভিন্ন ধরনের ফল বাগানগুলো দিয়ে পাহাড়কে, এবং পাহাড়ের যে চরিত্রটা আছে সেই চরিত্রটা যতটুকু সম্ভব কম টেম্পারিং করে, কম ক্ষতি করে পাহাড়ের এইগুলোকে ইন্ট্রোডিউস করার। এতে হচ্ছে কি যে দেখেন যে যদি আমরা লাভ লোকসানের হিসাব করি, তাহলে কিন্তু যে আমাদের যে এখনকার যে চিন্তাভাবনা এগ্রিকালচারটাকে আমরা বলছি যে আমরা এখন কমার্শিয়াল এগ্রিকালচারে শিফট করব। এবং মজার ব্যাপার হচ্ছে যে কমার্শিয়ালাইজেশনটা এগ্রিকালচারে ইট ইজ অনলি পসিবল ইন দিস হিলি ডিস্ট্রিক্টস। কেন বলছি যে রিসার্চগুলো যেগুলো হচ্ছে যে কমার্শিয়ালাইজেশনের, রিসার্চ বলছে যে আমাদের যে মার্জিনাল ফার্মার, তাদের পক্ষে কমার্শিয়ালাইজেশন করা সম্ভব না। এটা কিছুদিন আগে আমরা একটা রিসার্চ দেখেছি যে যাদের 5 একর্সের নিচে কম আছে, তাদের পক্ষে কমার্শিয়াল এগ্রিকালচার করা সম্ভব না। কারণ কমার্শিয়াল করতে গেলে ধরেন যে আমাদের তো একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হলেই তখন আপনার কাছে কিন্তু যারা আমরা বলি যে পাইকার যারা, তারা আপনার কাছে আসবে। এখন একটা ভ্যান বা একটা ট্রাক ভর্তি করে নিয়ে যাবে, 2-4 কেজি নেওয়ার জন্য আসবে না। তো এই অপরচুনিটিটা আমাদের পাহাড়ে আছে। প্রকৃতি ও পরিবেশের চরিত্র ধরে রেখে পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে পাহাড়ি কৃষিতে বড় ধরনের পরিবর্তন ঘটবে বলে মনে করছেন তারা। প্রিয় দর্শক, এই পার্বত্য এলাকার যে এলাকাতে যাওয়া যাচ্ছে, কৃষিতে এক ধরনের বড় পরিবর্তন ঘটেছে, বিশেষ করে গত 5-7 বছরে।
এবং এখানকার স্থানীয়রা বলছেন যে তাদের ছিল তীব্র অভাব। এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে অনেকেই যেমন স্বাবলম্বী হয়েছেন, তাদের দেখা দেখি অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। পাহাড়ে বিস্তীর্ণ যে এলাকা এখনও অনাবাদী রয়েছে, সেসবগুলো এরকম আধুনিক চাষাবাদের আওতায় আসবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।